picks up in an appropriate manner. The vice-captain, Taskin, takes a wicket and victory for Bangladesh. বিশ্বকাপে নেদারল্যান্ডসকে 25 রানে হারালো বাংলাদেশ। সুপার 8 এর পথে এগিয়ে গেল টাইগাররা, ভক্তদের উচ্ছ্বাস। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাস ট্রেনে উপচে পড়া ভিড়, বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ, মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চাপ। ভূমিদস্যুদের দৌরাত্ম্য বন্ধে নতুন ভূমি আইন হলেও মামলা নিষ্পত্তিতে ধীরগতি, লোকবল সংকট ও অব্যবস্থাপনা দেখছেন বিশেষজ্ঞরা। রংপুরে প্রশাসনের অবহেলায় বরাদ্দের 2 বছরেও শুরু হয়নি নদী রক্ষা প্রকল্পের কাজ, ফেরত যাওয়ার আশঙ্কা বরাদ্দ, ক্ষুব্ধ এলাকাবাসী। এবং মন্ত্রিসভায় ফের রদবদলের আভাস, আসতে পারে নতুন মুখ, থাকতে পারেন শরিকরাও, প্রধানমন্ত্রী সব জানেন বলছেন মন্ত্রীরা। দর্শক শুভ সকাল, সংবাদ সকালে শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। এবার ঈদ যাত্রার খবর জানাবো। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে মানুষ। ছুটি শুরু হওয়ায় রাজধানীর বাস টার্মিনাল এবং রেল স্টেশনে যাত্রীর উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। রেলের ঈদ যাত্রার তৃতীয় দিনে অনেকটা সময় মেনেই স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেন, তবে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে যানজট। ফেরিঘাটেও দীর্ঘ যানজটের খবর পাওয়া গেছে। বিস্তারিত মাহমুদ হাসানের রিপোর্টে থাকছে। আগামী সোমবার সারা দেশে উদযাপন হবে পবিত্র ঈদুল আজহা। পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছে মানুষ। ঈদযাত্রার দ্বিতীয় দিনে যাত্রীর চাপ বেড়েছে ঢাকা রেলওয়ে স্টেশনে। জটিলতা এড়াতে টিকিট দেখিয়ে কমলাপুরে প্রবেশের অনুমতি পাচ্ছেন যাত্রীরা। দিনের শুরু থেকে সময় মতো স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় ট্রেন, এতে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরাও। আলহামদুলিল্লাহ পাইছি একটা টিকিট, এখন আল্লাহর রহমতে ভালোভাবে পৌঁছাইতে পারলেই এখন অনেক খুশি। আমার অনেক ভালো লাগতেছে নানু বাড়ি যে। অ্যাকচুয়ালি কোনো সমস্যা হচ্ছে না, তো টাইমলি মনে হয় ট্রেন ছেড়ে দিবে। 11:30 ট্রেন যদি রাইট টাইমে ছাড়ে তাহলে কোনো ভোগান্তি হবে না ইনশাল্লাহ। ট্রেনের শিডিউল ঠিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান স্টেশনের ম্যানেজার। প্রত্যেকটা স্টেশনে যেন ওনারা স্বাচ্ছন্দ্যভাবে নিরাপদে ওঠানামা করতে পারেন, সেখানেও একটা বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে আমাদেরকে। যেখানে আগে লাগতো 2 মিনিট, আমরা সেখানে সময় দিচ্ছি 3 থেকে 4 মিনিট। অর্থাৎ যদি 10টা স্টেশন হয়, আমার ওখানে কিন্তু 20 মিনিট চলে যাচ্ছে। তো এসব কারণে যদি কোনো ট্রেন আপনার আধা ঘন্টা 1 ঘন্টা ডিলে হয়, সম্বন্ধে যাত্রী সেটাকে খুব স্বাভাবিকভাবে ভেবে নেন। দুপুরে ঈদযাত্রা পর্যবেক্ষণে আসেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। জানান টিকিট কালোবাজারি রোধে পুলিশের সাইবার ইউনিট কাজ করছে। টিকিট কালোবাজারি রোধকল্পে রেলওয়ে পুলিশের সাইবার টিম সার্বক্ষণিক সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মে মনিটরিং করছে। ইতিমধ্যে রেলওয়ে পুলিশ এবং র্যাব কর্তৃক চিহ্নিত টিকিট কালোবাজারি এবং জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। ট্রেনের পাশাপাশি রাজধানীর টার্মিনালগুলোতেও বেড়েছে যাত্রীর চাপ। পাল্টা অভিযোগ থাকলেও ঘরে ফেরার টিকিট পেয়ে খুশি যাত্রীরা। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। ভূমিদস্যুদের দৌরাত্ম্য বন্ধে বেঁধে দেওয়া হয় নতুন ভূমি আইন 2023, কিন্তু আইন হওয়া সত্ত্বেও মামলার নিষ্পত্তি হচ্ছে বলে জানান আইনজীবী। খোদ সরকার পক্ষে আইনজীবী বলছেন, আইনি সংস্থায় লোকবল সংকট ও অব্যবস্থাপনার কারণে মামলা নিষ্পত্তি এই ধীরগতি। সাবিনা মজুমদারের বিশেষ প্রতিবেদন। খোরশেদ আলম বাড়তি উপার্জনের আশায় দীর্ঘ 20 বছর কাটিয়েছেন প্রবাস জীবন। রাত দিন এক করে জমিয়েছেন অর্থ, দেশের মাটিতেই কিনেছেন সম্পত্তি। দেখভালের দায়িত্ব ছিল রক্তের ভাই বোনদের, অথচ সম্পত্তির জেরে তারা যেন আজ বড় অচেনা। নিজের সম্পদ ফেরত চাইলে শুনতে হচ্ছে হত্যার হুমকি। অবশেষে আদালতের দোরগোড়ায় প্রবাসী মোর্শেদ। ওরা আমার ভাই বোনের দখল করে 3টা ফ্ল্যাট দখল করে ওনারা করে রাখছে। আমার ফ্যামিলিদেরকে হুমকি দিচ্ছে, মাইরা ফেলাইবে, এটা করবে সেটা করবে। এই জন্য আমি আইসা তাড়াতাড়ি দেখা গেছে এই মামলাটার জন্য আবেদন করছি। ভূমি আইন বিশেষজ্ঞ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক বলছেন, নতুন ভূমি আইন 2023 মোতাবেক বিরোধ নিষ্পত্তির জন্য ডিসি অফিস বা জেলা প্রশাসকের কাছে আবেদন করতে পারবেন ভুক্তভোগী, যা 3 মাসের মধ্যে একজন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। ডিসি সাহেবকে কর্তৃপক্ষ হিসেবে ঘোষণা করেছে আইনে। ডিসি সাহেবের কাছে দরখাস্ত করতে হবে। জেলা প্রশাসক মহোদয় দরখাস্ত প্রাপ্তির 90 দিনের ভিতর তা নিষ্পত্তি করবেন। 90 দিনের ভিতরে যদি নিষ্পত্তি না হয়, তাহলে যারা নিষ্পত্তি না হয় জড়িত তাদেরকে
তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংসের কথা বলা আছে। এই আইনজীবী বলছেন নতুন ভূমি আইন সহজে বাস্তবায়নযোগ্য হলেও কার্যকর ভূমিকা রাখতে পারছে না জেলা প্রশাসকরা। ভূমি সংক্রান্ত মামলাগুলো দীর্ঘায়িত হয়, মানুষ প্রান্তিক মানুষ একদম নিচের কোর্ট থেকে শুরু করে হাইয়েস্ট অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত আসতে আসতে সর্বশান্ত হয়ে যায়। যাদেরকে আমরা কর্তৃপক্ষ ঘোষণা করছি আইনে, তারা নিজেকে কর্তৃপক্ষ মনে করে কিনা, তারা এই ধরনের সমস্যাগুলোর সমাধান করবে মনে করে কিনা, নাকি অন্যান্য কাজে ব্যস্ত থাকবে। মামলার নিষ্পত্তিতে ধীরগতির কারণ হিসেবে লোকবল সংকট ও জেলা প্রশাসকদের প্রশিক্ষণের অভাবকে দুষছেন রাষ্ট্রের এই আইন কর্মকর্তা। লোক সংখ্যা বেশি, মামলার সংখ্যা বেশি, ডিসপিউটের সংখ্যা বেশি, সেই অনুযায়ী কিন্তু বিচার বিভাগ সংশ্লিষ্ট পর্যাপ্ত জনবল কিন্তু এখনও নেই। যে কোনো আইন কার্যকর করবার জন্য কিন্তু এই আইনের সাথে যারা সংশ্লিষ্ট থাকেন তাদের পর্যাপ্ত এবং যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করাটা খুবই জরুরি। বর্তমান আইন বলছে দলিল যার জমিদার, অর্থাৎ দখলে থাকলেই হবে না, প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে। একই সঙ্গে বিশেষজ্ঞরা বলছেন জেলায় জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আরও তৎপর হলে ভূমি সংক্রান্ত জটিলতা অনেকাংশে কমে আসবে। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। দর্শক, আর মাত্র কিন্তু ঈদের মাত্র দুদিন আছে। এই ঈদের ছুটিতে সবাই আসলে তাদের বাড়িতে ফিরছেন। এবার দর্শক, বাস টার্মিনালের পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হব সহকর্মী এম.এ. আজিমের সাথে। আজিম যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। আজিম, বাস টার্মিনালের পরিস্থিতি এখন কি অবস্থা? যাত্রীর চাপ কেমন দেখছেন এবং ভাড়া নিয়ে কোনো অভিযোগ পেয়েছেন কিনা? যদি সকাল থেকে কিন্তু আমরা দেখছি যে মহাখালী বাস টার্মিনাল সহ রাজধানীর যে বাস টার্মিনালগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ঈদে যারা ঘরে ফিরছেন বা বাড়ি ফিরছেন নারীর টানে, তারা কিন্তু আসলে উপচে পড়া ভিড় আমরা বাস টার্মিনালগুলোতে লক্ষ্য করছি। এবং এই মুহূর্তে আমরা যদি এই মহাখালী বাস টার্মিনালের চিত্রটি আপনাকে দেখাই, যে এখানে কিন্তু ঘরে ফেরা মানুষের ভিড়ে একদমই কাউন্টারগুলো ভরে গিয়েছে এবং এখানে কিন্তু এখন অনেক মানুষ আসলে বাসের জন্য অপেক্ষা করছেন। যারা আগাম টিকিট নিয়েছেন তারা কিন্তু বাসগুলো খুঁজছেন এবং যারা এখনো টিকিট নিতে পারেননি তারা কিন্তু আসলে টিকিট নেয়ার চেষ্টায় রয়েছেন এবং তারা আসলে এখানে কাউন্টারগুলোতে তাদের যে গন্তব্য সেই গন্তব্যের টিকিটগুলো তারা খুঁজছেন। এবং আমরা যারা এখানে টিকিট নিয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে একটু বাড়তি ভাড়া তাদেরকে গুনতে হয়েছে, 1 থেকে 200 টাকা তাদেরকে বাড়তি দিতে হচ্ছে। এবং এই প্রসঙ্গে আমরা জানিয়েছেন যে তারা সারা বছর কিন্তু আসলে যে ভাড়াটি নিয়ে থাকেন সেটি কিন্তু আসলে সামান্য পরিমাণ কম, যার ফলে এই মুহূর্তে তারা ন্যায্য ভাড়া নিচ্ছেন বলে তারা দাবি করছেন। এবং এই যে ভাড়ার যে বিষয়ে এখানে কিন্তু আসলে যাত্রীদেরও তেমন একটা ক্ষোভ নেই, তারা কিন্তু আসলে যে যেতে পারছেন বাড়িতে সেটি কিন্তু একটি বড় ব্যাপার। এবং প্রতিবারের মতো যে ঈদে যে যাত্রীদের যে বাস মিস হওয়া বা যে নির্ধারিত যে বাস থাকে সেটি আসতে বিলম্ব হওয়া, সেই জায়গা কিন্তু আসলে এবছর বলা চলে নেই। এবং রাস্তা ভালো হওয়ায় এবং পর্যাপ্ত পরিবহন থাকায় কিন্তু আসলে বলা চলে যে এই যে ঈদ যাত্রা সেটি কিন্তু স্বাচ্ছন্দ্যময় হচ্ছে। এবং বাস চালক এবং যারা সংশ্লিষ্ট রয়েছেন পরিবহন, তারা কিন্তু একটি কথাই বলছেন যে পথের মধ্যে যে 3 চাকার বা অবৈধ যে যান গুলো সেগুলো কিন্তু আসলে পথে একটি বিঘ্ন তৈরি করে। এবং যে মোড়গুলো রয়েছে বা যে বাস স্ট্যান্ডগুলো রয়েছে পথে পথে, সেগুলোতে যদি ঝামেলা না থাকে সেক্ষেত্রে কিন্তু তারা আরও স্বাচ্ছন্দ্যে এই ঈদ যাত্রা উপহার দিতে পারবেন যাত্রীদের। এবং তারা কিন্তু একটি কথা বলছেন যে আগামী 2 দিন থেকে 3 দিন 16 তারিখ পর্যন্ত কিন্তু আসলে পর্যাপ্ত টিকিট বুকিং তাদের ইতিমধ্যেই হয়ে গেছে। এবং এখন কিন্তু আসলে পরিবহন সংশ্লিষ্টরা চাচ্ছেন যে আসলে তারা পরিবহনগুলো বাড়াবেন এবং তারা যে পরিমাণ যাত্রী আসছে সবাইকে আসলে বাড়িতে নিয়ে যাবেন, সেই চেষ্টাটি কিন্তু তারা করছেন। আমরা এখানকার ট্রাফিক ব্যবস্থাপনা সকাল থেকে দেখেছি যে মহাখালীতে কিন্তু একটি জটলা তৈরি হয়েছে এবং এই মহাখালী পার হলে কিন্তু আসলে বাসগুলো তার গন্তব্যে ঠিকভাবে ছুটতে পারছে। এবং সেক্ষেত্রে এখানকার যে ট্রাফিক পুলিশের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু চেষ্টা করছেন যাতে মহাখালী থেকে বাসগুলোকে খুব দ্রুত বের করে দিতে পারেন এবং যে বাসগুলো আসছে সেগুলো যাতে মহাখালীতে খুব দ্রুত ঢুকতে পারেন। এবং এই ব্যবস্থাটি করা গেলে কিন্তু আসলে বলা চলে যে খুব ভালোভাবে আসলে এই যাত্রাটি আরও স্বাচ্ছন্দ্যময় হবে। আমরা যদি এখানে 2-1 জন
একজন যাত্রীর সাথে একটু কথা বলার চেষ্টা করি। ভাই, আপনি আসলে কত দূরে যাচ্ছেন এবং টিকিট পেতে কোনো ভোগান্তি হয়েছে কিনা, কেমন লাগছে আসলে ঈদে বাড়ি ফিরতে পারা? হ্যাঁ, ঈদে বাড়ি ফিরতে পারা তো ভালোই, সবার সাথে দেখা হবে, আনন্দ হবে। আর টিকিটের কথা বলতে গেলে এখানে যে বড় লাইন, কখন যে টিকিট পাবো সেটা আসলে খুব কঠিন। তো টিকিট পেলে তো সবারই ভালো লাগবে এবং পরিবারের সাথে সবাই মিলে যাচ্ছি, সবার সাথে দেখা হবে, সেটা অনেক ভালো। টিকিটে কোনো বাড়তি ভাড়া নিয়েছে কিনা? এখন পর্যন্ত টিকিট কাউন্টারে যেতে পারিনি, বলতে পারছি না আর কি। টিকিট কাউন্টারে গেলে অথবা বলতে পারবো যে আসলে বাড়তি নিচ্ছে কিনা, না আগের রেটে নিচ্ছে। আমরা আরেকজন যাত্রীর সাথে একটু কথা বলতে চাই। এখানে আপনি কি বাড়ি ফিরছেন, টিকিট পেয়েছেন কিনা বা টিকিটে কোনো বাড়তি ভাড়া নিচ্ছে কিনা? মাত্র আসলাম, বাড়ি যাচ্ছি, যে অবস্থা বলতে পারতেছি না, যাওয়া কিছু। কোথায় যাবেন? ময়মনসিংহ, মুক্তাগাছা। যদি এখানে কিন্তু এই মুহূর্তে যারা ভিড় করছেন এদের অধিকাংশই কিন্তু এখনো টিকিট পাননি এবং টিকিট পাওয়ার আশায় কিন্তু এখানে তারা ভিড় করছেন এবং অনেকটা সময় অপেক্ষা করছেন। আমরা যদি ভাই, আপনি কি টিকিট পেয়েছেন? আমরা একটু কথা বলি আপনার সাথে। টিকিটে কি কোনো বাড়তি ভাড়া? দর্শক, মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী MA আজিম। দর্শক, এবার রেল যাত্রার খবর জানাতে কমলাপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, রেল স্টেশনে আসলে যাত্রীর চাপ কেমন দেখছেন? শিডিউল মেনে চলাচল করছে কিনা বা কোনো ঝামেলা আপনার চোখে পড়েছে কিনা, সার্বিক চিত্র আমাদের সামনে তুলে ধরবেন। জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, দরজায় কিন্তু কড়া নাড়ছে ঈদুল আজহা এবং এরই মধ্যে কিন্তু ঈদের উৎসব বলতে যা বোঝায় সেটি শুরু হয়ে গেছে এবং ঈদ যাত্রার আজকে কিন্তু প্রথম ছুটির দিন, অর্থাৎ কর্মদিবস শেষ করে আজকে কিন্তু মানুষ প্রথমবারের মতো ছুটি শেষ করে তারা গ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আপনি জানেন যে ঈদের আনন্দকে ভাগাভাগি করতে মানুষ হচ্ছে গ্রামের দিকে যায় আপনজনদের সাথে ঈদ আনন্দ উদযাপন করতে এবং এরই ধারাবাহিকতায় কিন্তু মানুষের প্রথম যে পছন্দ সেটি হচ্ছে ট্রেন যাত্রা এবং এই ট্রেন যাত্রায় কিন্তু সকাল থেকে আমরা এসে দেখলাম আজকে সকাল 6টায় প্রথম রাজশাহীর উদ্দেশ্যে ধূমকেতু এক্সপ্রেসটি ছেড়ে গিয়েছে এবং এখন পর্যন্ত আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি সবগুলো ট্রেনই যথাসময়ে ছেড়ে গিয়েছে। এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় হয়নি। আজকে মোট 69 জোড়া ট্রেন যাওয়ার কথা আছে এবং সবগুলো ট্রেনই যথাসময়ে যেতে পারবে না, হয়তো বা বেলা বাড়ার সাথে সাথে এটা বোঝা যাবে। আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক ভিড় এবং সকাল থেকেই কিন্তু যাত্রী চাপ বেড়েই চলছে। আজকে যেহেতু সপ্তাহের প্রথম দিন অর্থাৎ ছুটির প্রথম দিন শুক্রবার, যার ফলে কিন্তু মানুষের একটা বড় ধরনের চাপ থাকবে আজকে এবং মানুষ কিন্তু চাপ নেই, মূলত তারা বাড়ি ফিরবেন। আমরা যদি এখানে যারা আছে তাদের সাথে একটু কথা বলি। আপনার ট্রেন কয়টা এবং কখন যাবেন? 8:30টায়। ট্রেন আসছে জানেন? আসে না, এখন আসতে হবে। টিকিট পাইতে কি কোনো ঝামেলা হয়েছে? না না, সমস্যা নেই। জি, আপনি যেমনটা শুনছিলেন যে হচ্ছে তাদের টিকিট পাইতে কোনো, ভাই আপনার সাথে একটু কথা বলি। আপনার ট্রেন কোথায় এবং কোথায় যাবেন? আমার ট্রেন বুড়িমারি এক্সপ্রেস বগুড়ায়। ট্রেন কি এসেছে? না, এখনো আসে নাই, প্ল্যাটফর্মে দাঁড়ায়নি এখন আর কি। টিকিট পেতে কি আপনাদের কোনো ঝামেলায় পড়তে হয়? টিকিট পেতে ঝামেলা বলতে আমরা টাইমলি ঢুকছিলাম অনলাইনে, কিন্তু একটু অনেক যুদ্ধ করতে হয়েছে আর কি, কিন্তু টিকিট মোটামুটি পেয়েছি আর কি। 4টা পাওয়ার কথা, এখানে 3টা পেয়েছি আর কি। পরিবেশ কেমন দেখছেন আসার পরে? পরিবেশ তো মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। জি, আপনি শুনছিলেন যে যাত্রীরা কিন্তু বলছিলেন যে পরিবেশ যথেষ্ট ভালো এবং আজকের দিনটা অনেক ভালো, সেই অর্থে রোদ নেই, গরম নেই, যার ফলে পরিবার পরিজনের যারা এসছেন এই পরিবেশে কিন্তু তাদের খুব বেশি কষ্ট হচ্ছে না। আপনি দেখছেন কোনো ধরনের জন্য বিশৃঙ্খলা না হয় এই জন্য যারা কর্তৃপক্ষ আছে তারা কিন্তু টিকিট চেকিংয়ের মাধ্যমে যাত্রীদেরকে ঢুকাচ্ছেন এবং যাদের টিকিট নেই তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। একই সাথে যারা কালোবাজারির মাধ্যমে টিকিট কেটেছে এবং কেউ যেন কালোবাজারির শিকার না হয় এবং কেউ যেন কালোবাজারি করে টিকিট বিক্রি না করতে পারে, সেই জন্য কিন্তু কঠোর নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। আপনি দেখছেন এখানে পুলিশ, র্যাব এবং অন্যান্য আনসার সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা এখানে কিন্তু কাজ করছেন এবং গোয়েন্দা পুলিশে অনেকেই কাজ করছেন যেন কোনো ধরনের নিরাপত্তার বিঘ্নতা না হয় এবং সব ধরনের শৃঙ্খলা ঠিক রাখার জন্য কিন্তু রেল কর্তৃপক্ষ যথেষ্ট চেষ্টা করছে। আপনি জানেন যে গতকালকে পুলিশ প্রধান একটা ঘোষণা করেছিল এবং র্যাবের মহাপরিচালক অর্থাৎ গণমাধ্যম শাখার তিনি বলেছিলেন যে যাত্রীদের জন্য হয়রানি না হয় এবং কেউ যেন কোনো ধরনের নিরাপত্তা বিঘ্ন ঘটাতে না পারে, সেই জন্য কিন্তু যারা যথেষ্ট তৎপর রয়েছে এবং মানুষের ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে যত ধরনের ব্যবস্থা সব ধরনের ব্যবস্থা তারা নেবেন এবং
ট্রেনগুলো যেন যথাসময়ে ছেড়ে যেতে পারে এই জন্য কিন্তু তারা সর্বাত্মক চেষ্টা করবেন। আপনি জানেন যে বাংলাদেশ রেলের ঈদ আসলেই যে জিনিসটা সবচেয়ে বেশি ফেস করতে হয় সেটা হচ্ছে সময় মতো ট্রেনগুলো ছাড়বে কিনা। যদি আপনি জানেন যে ঈদের স্পেশাল যাত্রার অর্থাৎ ট্রেনের ভ্রমণের আজকে তৃতীয় দিন, প্রথম দিন কিছুটা শিডিউল বিপর্যয় হলো, গতকালকে কিন্তু আমরা সেই অর্থে শিডিউল বিপর্যয় দেখিনি। এবং আজকে সকাল থেকে এসে কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা মনে হয়েছে তারা চেষ্টা করবেন যেন শিডিউল বিপর্যয় না হয়, যাত্রীদের জন্য কোনো দুর্ভোগে না পড়তে হয় এবং তাদের জন্য কোনো ধরনের নিরাপত্তার বিঘ্নতা না হয় সেজন্য কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন এবং তারা চেষ্টা চালাবেন। সকাল থেকে যে যাত্রা স্বাভাবিকভাবে শুরু হয়েছে তারা চেষ্টা করবেন দিনের পুরোটা সময় যেন সেই যাত্রা স্বাভাবিক থাকে এবং মানুষের জন্য কোনো ভোগান্তি না হয়। আপনি জানেন যে রাস্তা অর্থাৎ সড়ক মহাসড়কগুলোতে কিছুটা জ্যাম থাকলেও এই রেল স্টেশনগুলোতে সেই অর্থে কোনো জ্যাম নাই, অর্থাৎ মানুষের নিরাপদ নির্বিঘ্ন এবং সুন্দর একটি যাত্রার জন্য কিন্তু তারা রেলকে বেছে নেয় এবং রেল কর্তৃপক্ষ চেষ্টা করছে মানুষের সেই আস্থাকে ধরে রাখার জন্য এবং মানুষ যেন রেলের প্রতি আস্থা ফিরে পায় সেই আস্থা ধরে রাখাও তারা চেষ্টা করছেন এবং আমরা কিন্তু তার প্রতিফলন কিছুটা হলেও দেখছি। এখন এই যে শুরু থেকেই সকালবেলা যে সুন্দর যাত্রা বা শিডিউলের সুন্দর একটা সময়ের মধ্যে দিয়ে ট্রেনের যাত্রা শুরু হয়েছে, সারাদিন 69 জোড়া ট্রেন যাওয়ার কথা আছে, সব পুরো সময়টা জুড়ে যদি ট্রেন সঠিকভাবে চলে তাহলে হয়তো বা আমরা বুঝতে পারবো রেল কর্তৃপক্ষ সাধারণ মানুষকে যে কথা দিয়েছে তারা তাদের সে কথা রাখার চেষ্টা করেছে এবং তারা রাখতে পেরেছে। এবং আজকে কিন্তু শুক্রবার হয় সবচেয়ে বেশি মানুষ কিন্তু গ্রামে যাবে এবং দেখা যাক মানুষের এখন পর্যন্ত যত ধরনের কথা আছে তারা কিন্তু সন্তুষ্টির মাধ্যমেই বলছেন এবং শেষ পর্যন্ত তাদের সেই সন্তুষ্টি থাকে কিনা। আবহাওয়া কিন্তু খুব সুন্দর, যার ফলে মানুষের পরিবার নিয়ে যারা আসছেন তাদের খুব বেশি কষ্টের মুখে পড়তে হচ্ছে না এবং তারাও বলছেন তাদের যাত্রাটা নিরাপদ এবং নির্বিঘ্ন হোক এবং তারা যে উদ্দেশ্যে গ্রামে যেতে চাচ্ছেন সেই উদ্দেশ্যের জন্য সবাই যেতে পারে, এটাই কিন্তু তাদের প্রত্যাশা এবং তারা আবার সুষ্ঠুভাবে তাদের কর্মস্থলে ফিরে আসতে চান, এটাই কিন্তু তাদের প্রত্যাশা। অর্থাৎ পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে মানুষের যে উৎসাহ এবং উদ্দীপনা সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং সেই উৎসাহ উদ্দীপনার ভাগাভাগি করতেই কিন্তু তারা গ্রামে যাচ্ছেন এবং তাদের প্রত্যাশা সেই যাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন হবে, এমনটাই কিন্তু তাদের প্রত্যাশা। যদি এই ছিল রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে ঈদে গড়মুখ্য মানুষ সম্পর্কে আমার কাছে সর্বশেষ তথ্য। কমলাপুর থেকে আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম যুক্ত ছিলেন। রংপুরে প্রশাসনের অবহেলায় বরাদ্দের 2 বছরেও শুরু হয়নি প্রকল্পের কাজ। এখনই কাজ শুরু না হলে সরকারি কোষাগার ফেরত যাবে, নদী দখল উচ্ছেদ ও সৌন্দর্য বর্ধনে বরাদ্দ হওয়া 1,09,00,000 টাকা। এতে ক্ষুব্ধ জেলার মানুষ, শিগগিরই কাজ শুরুর দাবি জানিয়েছেন তারা। মাহমুদ রকির তোলা ছবিতে রফিকুল ইসলামের প্রতিবেদনে আমরা বিস্তারিত জানব। দখল দূষণের হাত থেকে খোকসা ঘাঘট নদী রক্ষা ও সৌন্দর্য বাড়াতে রংপুরের পার্ক মোড়ে মুক্তিযুদ্ধের প্রথম কিশোর শহীদ শঙ্কু স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রকল্প হাতে নেয় জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। বরাদ্দ দেয়া হয় 1,09,00,000 টাকা। 2022 সালের ডিসেম্বরে দরপত্র আহ্বান শেষে ঠিকাদারকে দেয়া হয় কার্যাদেশ। প্রকল্পের কাজ শুরুর আগেই নদীর পার্ক মোড় অংশে জমির মালিকানা দাবি করে 4টি মামলা করেন রংপুর সিটি মেয়র মোস্তাফিজুর রহমান। তবে কাজ শুরু করতে বাধা নেই বলে মতামত দেন রাষ্ট্রপক্ষ। এরপরও শুরু হয়নি কাজ। সবশেষ 2023 সালের শুরুতে উচ্চ আদালত স্থগিতাদেশ জারি করেন। আমাদের জিপি মহোদয় উক্ত মোকদ্দমাটি পর্যালোচনা করে দেখেছেন যে ওখানে বাংলাদেশ সরকার পক্ষে জেলা প্রশাসকের কোনো আইনগত বাধা নাই। ওই অবৈধ দখলদারদের বিরুদ্ধে কার্যক্রম এবং নদীর বিষয়ে সংস্কারের বিষয়ে কোনো বাধা নাই। ল্যান্ডস্কেপিং, বনায়ন ও সৌন্দর্য বর্ধনের একটা প্যাকেজ অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু এই জায়গার মালিকানা নিয়ে জটিলতা থাকায় কাজটি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। চলতি জুনের মধ্যে কাজ শুরু না হলে সরকারি কোষাগারে ফেরত যাবে প্রকল্পের বরাদ্দ করা অর্থ। এতে ক্ষুব্ধ সচেতন মহল, দ্রুত কাজ শুরুর দাবি তাদের। যাওয়া আসার ক্ষেত্রে এত বেশি পরিমাণ ভোগান্তিতে ভুগতে হয় যে আমি পুরো নাকমুখ ঢেকে যেতে হয়। আমরা প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করি, কিন্তু এই নদীর পরিবেশটা বর্তমান খুবই খারাপ। আর এই নদীর পরিবেশটা যদি একটু সুন্দর হইতো আমাদের যাতায়াতের জন্য সুবিধা হইতো। এই কাজটা যে কোনো সময় শুরু করা যায়, কিন্তু কোথায় কি এক অজ্ঞাত কারণে শুধু বলে শুরু করব,
কিন্তু শুরু করব বলতে বলতে তো দিনই শেষ হয়ে গেছে। এখন যদি এই 2-1 দিনের মধ্যে শুরু না করে কাজটা করবে কখন? কাজটা করতে না পারলে এই টাকা এই অর্থ বছরে ফেরত যাবে। এটা যদি বাস্তবায়িত না হয় তাহলে স্বার্থান্বেষী মহলের স্বার্থটাই রক্ষা হবে, রংপুরের গণমানুষের স্বার্থ রক্ষিত হবে না। এ বিষয়ে শীঘ্রই কার্যকর ব্যবস্থা নেবেন সংশ্লিষ্টরা, এমনটাই আশা স্থানীয়দের। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। সংবাদ সকালে আরো যা থাকছে। টাঙ্গাইলে যমুনায় তীব্র ভাঙন, ঈদের আগে ভিটে মাটি হারালো ৩৫ পরিবার, যথাসময়ে বাঁধের কাজ না করার অভিযোগ ভুক্তভোগীদের। মন্ত্রিসভায় আবারও রদবদলের আভাস, গুঞ্জন উঠেছে আকার বাড়তে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যাবিনেটের, আসতে পারে বাদ পড়াদের কেউ যুক্ত হতে পারে নতুন মুখ, দপ্তর বদল হতে পারে কয়েকজন মন্ত্রীর। কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও মন্ত্রিসভা সদস্যরা বলছেন যে এই বিষয়ে তাদের কাছে এখনো কোনো তথ্য নেই, এ বিষয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী জয় যাদব। শপথ করিতেছি যে গেল 11 জানুয়ারি পঞ্চমবারের মতো সরকার প্রধানের দায়িত্ব নিয়ে 37 সদস্যের মন্ত্রিসভা গঠন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে 25 জন পূর্ণমন্ত্রী এবং 11 জন প্রতিমন্ত্রী। 2 মাসের মধ্যেই মন্ত্রিসভার আকার বাড়ান প্রধানমন্ত্রী। 1 মার্চ ক্যাবিনেটে যুক্ত হন 7 জন প্রতিমন্ত্রী। আবারও মন্ত্রিসভা রদবদলের আভাস পাওয়া যাচ্ছে। গুঞ্জন রয়েছে ঈদের পর অথবা বাজেট অধিবেশনের পর এটি হতে পারে। এতে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর পরিবর্তন হতে পারে, পদোন্নতি পেতে পারেন 2-1 জন প্রতিমন্ত্রীও। মন্ত্রিসভা থেকে কেউ বাদ না পড়লেও আগের মন্ত্রিসভার কেউ কেউ ফিরতেও পারেন। আলোচনায় আছেন 14 দলের শরিক নেতারাও। তবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং মন্ত্রিসভার সদস্যরা বলছেন এমন গুঞ্জন অনেক সময়ই শোনা যায়। এ বিষয়ে নিশ্চিতভাবে কোনো মন্তব্য করা সম্ভব নয়, কারণ এটি একান্তই প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখতিয়ার। এটি একদমই মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে। কেবল উনিই বলতে পারবে এটা বাড়ছে না কমছে, এটি আমাদের জায়গা থেকে বলার কোনো সুযোগই নেই। মন্ত্রী পরিষদের রদবদল এগুলি এক এক সময় এক একটা গুঞ্জন আসে, এগুলোর কিন্তু কোনো নির্ভরযোগ্যতা নেই। কারণ এর সমস্ত বিষয়টি হলো আমাদের পার্টির সভাপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত নেবেন। উনি ভালো জানবেন কোনো পরিবর্তন কোনো প্রয়োজন হলে তিনি সিদ্ধান্ত নেবেন, আর সব কিছুই হলো আমাদের কল্পনাপ্রসূত। প্রধানমন্ত্রী ছাড়া 25 মন্ত্রী ও 18 প্রতিমন্ত্রী নিয়ে মন্ত্রিসভার আকার বর্তমানে 44 জনের। এতে 2 জন মন্ত্রী রয়েছেন টেকনোক্র্যাট কোটায়। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। সৌদি আরবের মিনায় হজ যাত্রীদের জড়ো হওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। স্থানীয় সময় অনুযায়ী 8 জিলহজ শুক্রবার সকাল থেকে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে গেল রাত থেকেই হাজিরা রওনা হন মিনার উদ্দেশ্যে। এজন্য হজযাত্রীর সংখ্যা বিবেচনায় সৌদি মুআল্লিমরা আগের রাত থেকেই হজ যাত্রীদের তাঁবুর শহর মিনায় নেওয়া শুরু করেন। এশা নামাজের পর মক্কার নিজ নিজ আবাসন থেকে ইহরাম বেঁধে মিনায় রওনা হন হাজিরা। সংবাদ সকালে আরো যা থাকছে। ঠাকুরগাঁও কিশোরী ক্লাব প্রকল্পে ফিল্ড সুপারভাইজারের বিরুদ্ধে সম্মানী ভাতা পেয়ে ঘুষ চাওয়ার অভিযোগ অস্বীকার। টাঙ্গাইলে যমুনা নদীতে শুরু হয়েছে তীব্র ভাঙন। এরই মধ্যে ভিটেমাটি হারিয়েছে 35টি পরিবার। তাদের দাবি যথাসময়ে বাঁধের কাজ না করায় ঈদের আগে ঠিকানা হারান তারা। আর পানি উন্নয়ন বোর্ড বলছে বরাদ্দ না পাওয়ায় শুরু করা যায়নি বাঁধের কাজ। সহকর্মী আতিক রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন ফারজানা ইসলাম। টাঙ্গাইলের যমুনা নদীর পূর্ব পাড়ের চরপৌলি গ্রাম। এই গ্রামের দক্ষিণ পাশের তীর জিউব্যাগ ও উত্তর পাশে এডিবির অর্থায়নে ব্লক দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণ করেছে পানি উন্নয়ন বোর্ড।
তবে এই গ্রামের মাঝের ১৬২৫ মিটার অংশ ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডের অপেক্ষায় থাকায় নেওয়া হয়নি ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা। এতেই গেল মঙ্গলবার অসময়ের আকস্মিক ভাঙনে কপাল পুড়েছে ৩৫টি পরিবারের। তাই আসন্ন ঈদুল আজহার আনন্দ এখন ম্লান ভাঙন কবলিতদের। সহায় সম্বল হারিয়ে কারো কারো ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে, আবার কেউ কেউ আশ্রয় নিয়েছেন অন্যের জমিতে। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি ক্ষতিগ্রস্তদের। এক পাশে জায়গা ছিল, এই এক পাশে জায়গা পুরাটা ভেঙে গেল বাড়ি, আমরা খুব বিপদ আছি। এখন যদি নদীটা কাষ্ট যদি এখন সরকার কিছু করতো তা আমরা বাঁচতাম। মানুষ বোঝা ওঠার আগে যে এমনভাবে বিলীন হয়ে যাচ্ছে যে মানে আমাদের কাজ করার মতো কোনো কিছু নেই। বাড়িতে ভাঙছে আমার ৬০ ডিসমাল জায়গা ছিল, ৬০ ডিসমাল ধরে একবার নদী গেছে। ১ বছর ধরে আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছি। এই বয়সে ৬বার বাড়ি ভাঙছি, ৬বার বাড়ি ভাঙিয়া মানে যে আমরা মানে যখন রাস্তার ফকির নিজে স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি গেল কয়েক বছরে নদীতে বিলীন হয়েছে এখানকার ১.৫ কিলোমিটার এলাকা। নতুন করে ভাঙনে দীর্ঘ হচ্ছে এর পরিধি। সরকার মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমাদের বস্তা ফেলায় দেয়া, আমাদের এই যেটুকু বস্তা পড়ছে ওইটুকুতে ভাঙন একটু কমছে। আর সামনে প্রায় ৩ কিলোর মতো আছে। এই ৩ কিলো যদি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় যদি কাজটা হয়ে যায় তাহলে আমাদের একটু মানে স্বস্তি আসবে। ভাঙন অব্যাহত থাকলেও পানি উন্নয়ন বোর্ড চেয়ে আছে ওয়ার্ল্ড ব্যাংকের অনুদানের দিকে। তারা বলছে ব্যাংকটির অর্থায়ন পেলে আগামীর শুকনো মৌসুমে শুরু হবে কাজ। ১৬২৫ থেকে ১৭০০ মিটার যেটা আমাদের অরক্ষিত রয়েছে, যেখানে কাজ হয়নি, এখানে আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের আর্থিক সহায়তা একটা প্রজেক্ট নতুন অনুমোদন পাইছে। এটার কাজ ইনশাল্লাহ আমরা সামনে শুষ্ক মৌসুমে শুরু করতে পারবো আর কি। ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নের অপেক্ষা না করে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঠাকুরগাঁও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় পরিচালিত হয় কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প। সেখান থেকে নারী জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা দেয়া হয়। তবে ওই প্রকল্পের কোঅর্ডিনেটরকে পাওনা টাকার ৫০% ঘুষ দিতে হবে, এমন অভিযোগ উঠেছে প্রকল্পটির ফিল্ড সুপারভাইজার কোমর উদ্দিন সাগরের বিরুদ্ধে। তবে প্রশাসন জানায় নীতিমালার বাইরে ঘুষ নেওয়ার কোনো সুযোগ নেই। কেউ এমন কাজ করলে ব্যবস্থা নেওয়া হবে। ঠাকুরগাঁও প্রতিনিধি শাকিল আহমেদের তথ্য ও চিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় পরিচালিত কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প। এখানে মাঠ পর্যায়ে কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছেন ২৩ জন নারী জনপ্রতিনিধি। প্রতি মাসে তাদের সম্মানী ভাতা দেওয়া হয় ২০০০ টাকা করে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ৬ মাসে ঠাকুরগাঁও সদর উপজেলায় দায়িত্বরত ২৩ নারী জনপ্রতিনিধির সম্মানী ভাতা এসেছে ২,৭৬,০০০ টাকা। সম্মানী ভাতা পরিশোধের জন্য তাদের ডাক দেন প্রকল্পের ফিল্ড সুপারভাইজার কোমর উদ্দিন সাগর। তবে ভাতার ৫০% টাকা উপজেলা নির্বাহী অফিসার, মহিলা বিষয়ক কর্মকর্তা, ট্রেজারার সহ বিভিন্ন দপ্তরে ঘুষ দেওয়ার জন্য প্রস্তাব উত্থাপন করেন সাগর। কিছু টাকা খাওয়ায় সাংবাদিকরা প্রশ্ন করবে যে আপনার তো ২০০০ টাকা, ব্যাট কেটে ১৭৫০ টাকার মতো থাকবে আর কি। আপনার ২০০০ টাকা আপনি কত পাইছেন? আপনাদের টাকা দিলে ১০০০, আপনি বলবেন যে আমি তো ১০০০ পাইছি। ঘুষ না দিলে ভাতা ফেরত চলে যাবে সরকারি কোষাগারে। এভাবেই হুমকি দেন জনপ্রতিনিধিদের। টিওনো দেওয়া লাগবো, ট্রেজারি দেওয়া লাগবো, এই আপক দেওয়া লাগবো, এই আপক দেওয়া লাগবো, তোমাদের 50-50 দিতে হবে। ও হচ্ছে ছবি তোলার জন্য ছবি তুলছে, আবার একটু ভিডিও করছে, তো ডিডি আপা আমার হাতে ফোনটা নিয়ে আবার সবকিছু ডিলিট করে দিল। মানে বললো যে এইটা ঠিক না, মানে এটা ঠিক হলো না। আবার আমার মোবাইলটা ভেঙে দিতে চাইলো। মানে আমি খুবই অপমান বোধ করছি। তবে ঘুষ চাওয়ার অভিযোগ অস্বীকার করে সাগর দাবি করেন সম্মানী ভাতা পেতে সরকারকে ভ্যাট দিতে হয়। সম্মানের ক্ষেত্রে কিন্তু ভ্যাট দিতে হয়, এটা আপনারা জানেন না। এটা কিন্তু অনেকে বোঝে, অনেকেই বোঝে না। 10%, 1200। ব্যস্ততা দেখিয়ে এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। আমি এখন কালকে ঢাকা যাবো যে বিয়ে চুক্তি করার জন্য, এগুলো নিয়ে ব্যস্ত আছি। আমি তো অন্য কাজের জন্য আসি, যে এখন আমি বের হব। আর নীতিমালার বাইরে কারো অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই বলে জানান জেলা প্রশাসক। সরকারি যে নীতিমালা আছে, তাই সেই নীতিমালার বাইরে গিয়ে কোনো অতিরিক্ত টাকা অথবা ঘুষ বা উৎকোচ কোনো কিছুই কারো নেওয়ার সুযোগ নেই।
যদি কেউ সেই পন্থা অবলম্বন করে থাকেন তাহলে প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ। এ বিষয়ে আইনি পদক্ষেপ চান নারী জনপ্রতিনিধিরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারী বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের পর্যটন খাত উত্তর সিক্কিম। এতে প্রাণ গেছে 6 জনের। লাচুং এবং লাচেন সহ অনেক জায়গার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ। সেখানে আটকা পড়েছেন 1,500-এর মতো পর্যটক। মঙ্গন এবং চুংথাইয়ের সংযোগকারী বেইলি সেতু ভেঙে ভোগান্তি আরও বাড়িয়েছে। ধসে পড়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক। ফলে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে প্রশাসন। তিস্তা ভ্যালি হয়ে কালিম্পং থেকে দার্জিলিং যেতে পারবেন আটকে পড়া পর্যটকরা। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন রাজ্য মুখ্যমন্ত্রী। গাজায় 5 বছরের কম বয়সী 8,000-এর বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে 15,000-এরও বেশি শিশু। অনাথ হয়েছে 17,000-এরও বেশি। বুধবার এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়া গাজার অর্ধেকের বেশি মানুষ এখন দুর্ভিক্ষের শিকার। এ বিষয়ে আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। নিষ্পাপ মুখগুলো হয়তো বুঝতেই পারছে না কতটা ভয়ঙ্কর যুদ্ধ চলছে চারপাশে, অথচ এই শিশুরাই ভয়াবহ আগ্রাসনের সবচেয়ে বেশি ভুক্তভোগী। প্রতিনিয়ত বোমা হামলা, খাবার ও পানির সংকট নিয়েই কাটছে অনিশ্চিত এক জীবন। 8 মাসেরও বেশি সময় ধরে চলা গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে 15,000-এরও বেশি শিশু। এতিমের সংখ্যা 17,000-এর বেশি। অপুষ্টিতে ভুগছে কয়েক হাজার শিশু, যাদের বেশিরভাগেরই বয়স 5 বছরের নিচে। তীব্র অপুষ্টিতে এরই মধ্যে প্রাণ হারিয়েছে প্রায় অর্ধশত শিশু। বুধবার এক বিবৃতিতে এমনই তথ্য দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক। গাজায় 8,000-এরও বেশি শিশু অপুষ্টিতে ভুগছে, যাদের বেশিরভাগেরই বয়স 5 বছরের কম। তীব্র অপুষ্টিতে মারা গেছে 32 শিশু। চলাচলের বিধিনিষেধ, স্বাস্থ্য পরিষেবাগুলোতে প্রবেশে বাধা সৃষ্টির কারণে এমনটা হয়েছে। গাজায় প্রতি মুহূর্তেই চলছে ইসরায়েলি বোমা হামলা। বাদ পড়ছে না স্কুল, শরণার্থী শিবির সহ হাসপাতালগুলো। এতে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে স্বাস্থ্য ব্যবস্থা। সেই সাথে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। পরিস্থিতি এতটাই অমানবিক যে গাজার অর্ধেকের বেশি মানুষ এখন দুর্ভিক্ষের শিকার। গাজার জনসংখ্যার অর্ধেকেরও বেশি এখন বিপর্যয়কর ক্ষুধা ও দুর্ভিক্ষের শিকার। ত্রাণ সরবরাহের আবেদন করা সত্ত্বেও যাদের খাবারের প্রয়োজন তারা পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছে না। বিবৃতিতে তুলে ধরা হয় পশ্চিম তীরের স্বাস্থ্য সংকটের কথা। গাজায় যুদ্ধ বন্ধ করে শান্তি ফিরিয়ে আনার আহ্বানও জানান তেদ্রোস। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারতের নতুন সরকারের মন্ত্রিসভা গঠনের পরও দুশ্চিন্তা পিছু ছাড়ছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সরকার গঠন না হতেই মন্ত্রণালয় ভাগাভাগি নিয়ে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারে দেখা দিয়েছে অসন্তোষ। বৈষম্যের অভিযোগ তুলেছেন বিজেপির দীর্ঘদিনের মিত্র শিবসেনা। আর কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন প্রধানমন্ত্রী মোদীকে প্রত্যাখ্যান করেছে ভারতবাসী। বিস্তারিত রায়হান কবির শুভ্রর ডেস্ক রিপোর্টে। টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হলেও মোদীর দল বিজেপি এবার কাঙ্ক্ষিত আসন পায়নি। ফলে এনডিএ জোটসঙ্গীদের কাঁধে ভর করে ক্ষমতায় বসতে হয়েছে নরেন্দ্র মোদীকে। জোটসঙ্গীদের দেওয়া হয়েছে 11টি মন্ত্রী পদ। তবে এতে সন্তুষ্ট নয় এনডিএ। অভিযোগ উঠেছে মন্ত্রণালয় বন্টনে বৈষম্যের। ফলে শুরুতেই নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার স্থায়িত্ব নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ক্ষমতা ভাগাভাগির ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ তুলেছে বিজেপির দীর্ঘদিনের মিত্র শিবসেনা। মন্ত্রিসভায় পদ না পেয়ে দেখা দিয়েছে চরম অসন্তোষ। শুধু একটি প্রতিমন্ত্রীর পদ পেয়েছে মহারাষ্ট্রের এই দলটি। নতুন মন্ত্রিপরিষদ ন্যায্যতার ভিত্তিতে গঠিত হয়নি বলে দাবি করেছেন একনাथ शिंदे नेतृत्वाधीन दलेर शीर्ष नेता श्रीरंग बारणे। शिवसेना पक्षाला एक कॅबिनेट मंत्री आणि एक राज्यमंत्रीपद मिळेल अशी अपेक्षा होती, परंतु खरं तर शिवसेना पक्ष भारतीय जनता पक्षाचा अतिशय जुना साथी म्हणून शिवसेनेकडे पाहिलं जातं।
বিজেপি কেন্দ্রীয় মন্ত্রিসভায় তেলুগু দেশম পার্টিকে বিমান মন্ত্রণালয় ছেড়ে দিলেও চন্দ্রবাবু নাইডু এখনও লোকসভার স্পিকার পদের দাবিতে অনড়। পাল্টাচালে অন্ধ্রপ্রদেশের বিজেপি সভানেত্রী ডি পুরন্দেশ্বরীর নাম স্পিকার পদের জন্য এগিয়ে দিচ্ছে বিজেপি। অন্যদিকে তেলুগু দেশম পার্টি স্পিকার পদের জন্য প্রার্থী দিলে কংগ্রেস সমর্থন দিবে বলে চন্দ্রবাবুকে বার্তা দিয়েছে কংগ্রেস। এদিকে রায়বেরেলি ও আমিতি থেকে আসা প্রায় 2000 কংগ্রেস কর্মীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাহুল গান্ধী বলেন, নরেন্দ্র মোদী কর্পোরেট জায়ান্টদের এজেন্ট, তাই সাধারণ জনগণ মোদীকে প্রত্যাখ্যান করেছেন। And he would have been defeated himself in Varanasi. അദ്ദേഹം തന്നെത്താൻ അവിടെ പരാജയപ്പെട്ടേനെ വാരണാസിയിൽ. The BJP was defeated in Ayodhya. ബിജെപി അയോധ്യയിൽ പരാജയപ്പെട്ടു. So even the people of Ayodhya have sent a message to the BJP that we do not appreciate hatred and violence. একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট শরিকদের হাত ধরে জোট সরকার গঠন করতে হয়েছে বিজেপিকে। এখন দেখার বিষয় জোট ও জনগণের আস্থা বজায় রেখে কতটা মসৃণ হয় মোদির পথ চলা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল এখনকার সংবাদ সকালে। আমাদের পরে বুলেটিন দেখার আমন্ত্রণ হলো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।